প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে মানব পৌষ্টিকতন্ত্র সম্পর্কে আলোচনা করা হবে। মানব পৌষ্টিকতন্ত্র সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে কি পরিপাক কি, আর এই পরিপাক জানতে গেলে আমাদের জানতে হবে কি খাদ্য কি এবং খাদ্যের উপাদান কি। তো আমরা খাদ্য কি জানি, যেটা খাই আমরা এবং যেটা আমাদের কি দেহের পুষ্টি যোগায়। তো পুষ্টি না যোগালে সেটা কিন্তু খাদ্য হবে না, সেটা অখাদ্য হবে। তো আমরা খাদ্যের সংজ্ঞায় না গিয়ে খাদ্যের উপাদান সম্পর্কে একটু দেখি। খাদ্যের উপাদান 6টি, এটা মাথায় রাখবা। খাদ্যের উপাদান কি কতটি? 6টি। এই 6টি খাদ্য উপাদানের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জটিল জটিল খাদ্য উপাদান, আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে সরল। মাথায় রাখবা কোনগুলো জটিল এবং কোনগুলো সরল, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? CPL কার্বোহাইড্রেট মানে শর্করা, তারপরে পিতে প্রোটিন মানে কি আমিষ, এবং এলতে লিপিড মানে স্নেহ বা চর্বি। এই তিনটা উপাদান হচ্ছে কি জটিল খাদ্য উপাদান। আর সরল কোনগুলো? ভিটামিন, ওয়াটার এন্ড মিনারেলস। তার মানে এখানে মাথায় রাখবা এটা হচ্ছে ভিটামিন, তারপরে ওয়াটার মানে কি ওয়াটার মানে পানি, এটা সবাই জানে। আর এটা হচ্ছে খনিজ বা খনিজ লবণ আমরা বলতে পারি, খনিজ লবণ। দেখো এই খাদ্যের 6টি উপাদানের মধ্যে কোষ, আমাদের দেহের যে কোষ, সেই কোষ হচ্ছে সরল উপাদানগুলো সহজেই কি শোষণ করতে পারে এবং গ্রহণ করতে পারে। বাট এই জটিল উপাদানগুলো কোষ হচ্ছে সরাসরি গ্রহণ করতে পারে না বা শোষণ করতে পারে না, যার কারণে এই জটিল খাদ্য উপাদানগুলোকে আবার কি করতে হয়, এগুলোকে আবার ভেঙে সরলে পরিণত করতে হয়, যেগুলো কি কোষ সহজে শোষণ করতে পারবে। আর সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক। তাহলে পরিপাকের সংজ্ঞা আমরা লিখলাম না, তারপর আমরা এখানে একটু দেখি পরিপাক যদি বলে, তাহলে পরিপাক হচ্ছে একটা প্রক্রিয়া। পরিপাক হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হয়, খাদ্যের জটিল উপাদানগুলো বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় ভাঙে। এই যে জটিল খাদ্য উপাদান, এই যে জটিল খাদ্য উপাদান কিসের সহযোগিতায় ভাঙবে? বিভিন্ন এনজাইম ও হরমোন এর সহযোগিতায় ভেঙে, আবার বলছি বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় ভেঙে সরল তরল দ্রবণ উপযোগী এবং কোষের শোষণ উপযোগী হবে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক। আর এইটুকু আমরা জেনে নিব শর্করার আসলে সরল টার্মটুকু কি। শর্করা ভেঙে আসলে হয় কি গ্লুকোজ। এই যে এইটুকু হচ্ছে সরল, শর্করার সরল টার্ম হচ্ছে কি গ্লুকোজ। শর্করা ভেঙে সরল এবং কোষের যে শোষণ উপযোগী হবে সেটা হচ্ছে গ্লুকোজ টার্মিক। আর আমিষ ভেঙে কি হবে? অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। আর চর্বি ভেঙে কি হবে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা না ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এটা মাথায় রাখবা, গ্লিসারল। এই যে এইগুলো কোষ আবার সরাসরি কি করতে পারে? শোষণ করতে পারে, যেটা আসলে যার কারণে মূলত আমাদের পরিপাক দরকার। আর এই পরিপাক ঘটতে গেলে দুইটা জিনিসের দরকার হয়, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে কি পৌষ্টিক তন্ত্র, কি বলে পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে মূলত পৌষ্টিক তন্ত্র হয়, এটা আমরা দেখব। তোমাদের বইতে আরো কথাবার্তা আছে পরিপাক নিয়ে। পরিপাক দুই প্রকার, একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক, এগুলো একটু দেখবা। যান্ত্রিক পরিপাক মানে বোঝা যায় যে খাদ্যগুলো ভাঙার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, মানে কি মানবদেহের যন্ত্রগুলো বলতে কি কি বোঝায়। তাহলে এই পরিপাক হচ্ছে আবার দুই রকম হয়, একটা কি যান্ত্রিক বলছি যখন একটু লিখে নাও, আর একটা হচ্ছে কি রাসায়নিক। রাসায়নিক। তো যান্ত্রিক পরিপাকে কি হয়? যান্ত্রিক পরিপাকে হচ্ছে কি
এই যে বিভিন্ন অর্গান, বিশেষ করে জিহ্বা, মুখ, এই সব কিছু ব্যবহার করে খাদ্যকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করা, এটাকে যান্ত্রিক পরিপাক বলে বা যান্ত্রিক পরিপাকের অংশ এটা। আর ওই ছোট ছোট খাদ্য কণা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ওই যে বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহযোগিতায় ভেঙে একদম সরল তরল এবং কোষের শোষণ উপযোগী হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক। সো আমরা ওটার মধ্যে যাব না, আমরা দেখব যে এই পরিপাক মূলত ঘটে দুইটা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে কি পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। আর এই পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থিকে একসাথে বলা হয় কি পৌষ্টিক তন্ত্র বা সিস্টেম। এটা মাথায় রাখবা। তাহলে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা মূলত পৌষ্টিক সিস্টেম, বা আমরা বলবো কি পৌষ্টিক তন্ত্র। এই যে পৌষ্টিক তন্ত্র, তন্ত্র বা সিস্টেম কি জিনিস? যখন কয়েকটা অর্গান সম্মিলিতভাবে একত্রিত হয়ে একটা কাজ করে তখন ওই অর্গানগুলোকে একসাথে বলা হয় কি, বা ওই বিষয়গুলোকে একসাথে বলা হয় কি তন্ত্র বা সিস্টেম। তাহলে আমরা দেখবো যে পৌষ্টিক সিস্টেম এটা কত প্রকার। পৌষ্টিক সিস্টেম গঠিত হয় দুইটা ধাপে, প্রকারে না বলি আমরা ধাপ বলি। একটা হচ্ছে কি পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে কি একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এবার আমরা গ্রন্থি নিয়ে একটু কথাবার্তা বলি। পৌষ্টিক গ্রন্থি, এই পৌষ্টিক গ্রন্থি মানে গ্রন্থি বা গ্ল্যান্ড, ঠিক আছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড শব্দটার সাথে একটা জিনিস মাথায় রাখবা যে যেখান থেকে কোনো কিছু খরিত হয়। আর মানব দেহে কোনো কিছু খরিত হওয়া মানে কি বোঝায়? খরিত হয় মূলত হরমোন আর এনজাইম। আমি যদিও মুছে ফেলেছি, তাহলে হয় হরমোন খরিত হবে, তা না হলে কি এনজাইম খরিত হবে, ঠিক আছে, বা কোনো একটা তরল খরিত হবে যেটার মধ্যে এসব কিছু থাকে, বা যেটার মধ্যে অ্যাসিডীয় উপাদান বা ক্ষারীয় উপাদান থাকে। মাথায় রাখবা গ্রন্থি মানে কিছু ক্ষরণ হবে। গ্রন্থির সাথে সম্পর্ক হচ্ছে কি এটা কি কিছু ক্ষরণ করবে, অবশ্যই সেটা তরল পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে। তাহলে পৌষ্টিক এটা হচ্ছে মূর্ধন্য স হবে আর কি পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, এবার আমরা মানবদেহের পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানবো। 5টা পৌষ্টিক গ্রন্থি থাকে, ঠিক আছে। মানবদেহে কয়টা পৌষ্টিক গ্রন্থি থাকে? 5টা। আমরা লিখি 2 3 4 এবং 5। এই 5টা পৌষ্টিক গ্রন্থির মধ্যে প্রথমে থাকে কি লালা গ্রন্থি। কি থাকে? লালা গ্রন্থি। তারপরে কি থাকে? লালা গ্রন্থির পরে থাকে যকৃত, এক ধরনের গ্রন্থি। যকৃত অনেক কিছু ক্ষরণ করে। লালা গ্রন্থি, যকৃত। তারপরে কি থাকে? যকৃতর পরে অগ্নাশয় থাকে। মানে গ্রন্থি অর্গান থাকে না, আমরা অর্গান দেখবো আর কি। লালা গ্রন্থি, তারপর যকৃত, তারপর অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয় এক প্রকার গ্রন্থি। তারপরে কি গ্রন্থি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি। তারপরে কি থাকে? তারপরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে। যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, লালা গ্রন্থি, এই 5 প্রকারের গ্রন্থি থাকে। এখান থেকে তরল নিশ্চিত হয় বা কিছু খরিত হয়। সেই ক্ষরণ করা বা খরিত হওয়া পদার্থ দিয়ে কিন্তু পরবর্তীতে এই যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রে কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন আমরা দেখব কি, দেখো লালা গ্রন্থি কোথায় থাকে? লালা গ্রন্থি অবশ্যই থাকে কি লালা যেখানে গঠিত হয় মুখ গহ্বরে থাকবে। তারপরে যকৃতে, যকৃত তো নিজে একটা গ্রন্থি। যকৃত মানে মেটে আমরা যেটাকে বলি, ঠিক আছে, মেটে, মেটে খাও না, সেটা হচ্ছে যকৃত। এরপর অগ্নাশয়, আমরা দেখবো অগ্নাশয়ের অবস্থান কোথায়। হ্যাঁ, পাকস্থলীর নিচের দিকে অগ্নাশয় আছে, সেটা আমরা দেখবো আর কি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক বলতেছে, তাহলে গ্যাস্ট্রিক কোথায় হয়? পেটে হয়। আর পেট কোথায়? পেটের মধ্যে কি থাকে? পেট তো এখানে, পেটের মধ্যে থাকে কি পাকস্থলী। তার মানে গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থায় কোথায় থাকবে? অবশ্যই থাকবে পাকস্থলীর মধ্যে। এরপর আসছে কি আন্ত্রিক গ্রন্থি। আমরা অন্ত্র সম্পর্কে জানি না। অন্ত্র মানে নাড়ি ভুঁড়ি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। নাড়ি ভুঁড়ি মানে কি? ওই যে পেছানো পেছানো পেটের মধ্যে যেসব নাড়ি আছে ওইগুলো আর কি। পরে আমরা দেখবো যে অন্ত্র কোথায়। আসলে অন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র, যেগুলোকে আমরা মূলত নাড়ি ভুঁড়ি বলি। তাই সেই ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্রের মধ্যে যে গ্রন্থি পাওয়া যায় সেগুলোকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। তাই পৌষ্টিক গ্রন্থি 5 প্রকার। এই কোনটা কোথায় থাকে এটা বললাম, এটা মাথায় রাখবা। এবার আমরা পৌষ্টিক নালী সম্পর্কে বলবো। তো পৌষ্টিক নালী সম্পর্কে পড়তে গেলে আমরা একটা ফিগার রাখবো। এবার পৌষ্টিক নালী আমরা একটু আঁকার চেষ্টা করি। আমরা একটু মানুষের মাথা আঁকার চেষ্টা করি। মনে করো এই হচ্ছে এই নাক, ঠিক আছে, এখান থেকে মুখ, একটু থুতনি দিয়ে দিই। আচ্ছা, এটা আবার কেউ ডোনাল্ড ট্রাম্প মনে করো না, ঠিক আছে। আচ্ছা দেখো,
এই যে এখান থেকে হচ্ছে মুখছিদ্র, এখান থেকে আমি একটু আঁকি, তারপরে আমি বর্ণনা করি। এই যে নালী। আচ্ছা, এখান থেকে একটু আঁকার চেষ্টা করি। দেখো, তোমরা এটা একে একে প্র্যাকটিস করে করে পড়বা, তাহলে তোমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, এটা পাকস্থলী গেল। এরপর আমরা এখান থেকে একটু ক্ষুদ্রান্ত আঁকি, 1 2 3। আচ্ছা, দেখো এটা একটু ফাঁকা রাখি। তোমরা কিন্তু অবশ্যই কি করবা, একদম একে একে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তা না হলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের মনে না থাকার সম্ভাবনা খুব বেশি। সুন্দর করে একে একে যেভাবে হোক না কেন একে একে প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে এখান থেকে একটা অর্গান এরকম থাকে, এটা আমরা দেখবো। দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ অনেক বড়। এই যে মাঝখান থেকে যেটা বের হয়ে গেল, এখান থেকে এটা নাম পরে বলি। দেখো, এরপরে এটা একটু বাঁকা করে আঁকবা এখান থেকে, তারপরে এখান থেকে এইখান থেকে এটা তো এদিকে একটু দিয়ে দাও। এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে রেকটাম বা মলাশয়। চিকন হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে আর কি। রেকটাম বা মলাশয়, এবং ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে কি পায়োসিড। দেখো, আচ্ছা, এরপরে এইখানে এখানে কি থাকে, এইখানে হচ্ছে প্যানক্রিয়াস থাকে বা অগ্নাশয় থাকে। ঠিক আছে, অগ্নাশয়টা এরকম থাকে, পাতার মতো থাকে, এটা দেখবা। এটা অগ্নাশয়ের নালী, আমি যতটুকু সম্ভব আঁকার চেষ্টা করলাম। ভাই আমি মেডিকেলে পড়ি নাই, যারা মেডিকেলে পড়ছে তারাই আরো ভালো আঁকতে পারবে। এখান থেকে অগ্নাশয় নালীটা বের হয়ে আসলো। আচ্ছা, এরপরে এইখানে কি থাকে, এখানে যকৃত থাকে। এই যে যকৃত বা মেটে থাকে, ঠিক আছে, যকৃত বা এরকম মেটে থাকে। আচ্ছা, এই যকৃতের মধ্যে এই যে এখানে গল ব্লাডার, এখানে হচ্ছে গল ব্লাডার থাকে বা পিত্তথলি থাকে। আচ্ছা, এখন কি হয়েছে, এই পাশে যকৃতের একটা নালী, আবার এই পাশে যকৃতের একটা নালী, এই দুইটা একত্রিত হয়েছে। একত্রিত হয়ে কি হয়েছে, একত্রিত হয়ে এটার সাথে মিশে গেছে। মিশার পরে অভিন্ন যকৃত নালী, তারপরে অন্য নালী কি পিত্ত নালীর সাথে মিশে গেছে, তারপরে এইটা আবার এসে এখানে মিশে গেছে। এইখান থেকে এই যে এখানে প্রবেশ করছে, এই যে এখানে প্রবেশ করছে, এটা আমরা দেখব বলার সময়। ঠিক আছে, এবার আমরা একটু চিহ্নিত করি যতটুকু আঁকছি। দেখো যে প্রথমে এটা হচ্ছে কি মুখছিদ্র। তাহলে পৌষ্টিক নালী সম্পর্কে আগে বলি যে এই মুখছিদ্র থেকে শুরু করে এই যে মুখের ছিদ্র, ঠিক আছে, এই মুখছিদ্র থেকে শুরু করে এই যে এখানে দেখতেছো এটা হচ্ছে পায়ু ছিদ্র বা পায়ু, যাই বলি না কেন, পায়ু ছিদ্র। এই পর্যন্ত যে নালী থাকে সেটাই মূলত পৌষ্টিক নালী। আর এই পৌষ্টিক নালী কতটুকু লম্বা, 8 থেকে 10 মিটার। ঠিক আছে, এই 8 থেকে 10 মিটার লম্বা হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে দেখো মুখছিদ্রের পরে এখানে যেটুকু দেখছো সেটা হচ্ছে মুখের গহ্বর বা গর্ত। ঠিক আছে, তারপরে এখানে যেটা দেখছো সেটা হচ্ছে কি গলবিল, গলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, গলবিল। তারপরে এখানে যেটা দেখছো এটা হচ্ছে অন্ননালী। অন্ননালীর কিন্তু আরেকটা নাম আছে, অন্ননালীর আরেকটা নাম হচ্ছে কি গ্রাস নালী। আমরা কিন্তু এই নালী দিয়ে সবকিছু খেয়ে গ্রাস করে ফেলি, ঠিক আছে, গ্রাস নালী। আমি মাঝে মাঝে বেশ কিছু শব্দ ব্যবহার করব, সেগুলো তোমাদের মেমোরাইজেশন পাওয়ার বাড়াবে, ওটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যেটা দেখতেছো এটা কি পাকস্থলী, এটা সবাই চেনে, পাকস্থলী, পাকস্থলী। আচ্ছা,
পাতার মতো যেটা দেখতেছো এটা হচ্ছে অগ্নাশয়, এটার নাম কি? অগ্নাশয়। তারপরে দেখো এই যে এটার নাম কি? যকৃত, এটার নাম বা মেটে, আমরা যেটা বলি মেটে তো আসলে চিকিৎসা বিজ্ঞানে মেটে বোঝে না, এটা যকৃত বলে। এই যে এটার নাম কি? এই যে এটার নাম হচ্ছে কি? পিত্তথলি। এর মধ্যে পিত্ত থাকে, পিত্তথলি, স্যাক বা থলি। আচ্ছা, এরপরে এই যে এখানে তিনটা ভাঁজ দেখতেছো, এই তিনটাকে বলা হয় কি? এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্ত। নাম কি? ক্ষুদ্রান্ত। আর এই যে বাঁকা 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 ভাঁজ দেখছো, এগুলোকে বলা হয় কি? বৃহদান্ত্র। আচ্ছা, এরপরে এই যে এখানে যেটা দেখতেছো এটার নাম হচ্ছে কি? রেকটাম বা মলাশয়, মলাশয়। আর ফাইনালি এটা হচ্ছে পায়োছিদ্র। আচ্ছা, এইখানে যেটা দেখছো এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অনেকে বলে না যে অ্যাপেন্ডিক্স হইছে, আরে ভাই অ্যাপেন্ডিক্স তো সবারই আছে। অ্যাপেন্ডিক্স এটা কিন্তু একটা অর্গান, নিষ্ক্রিয় অর্গান, এটা কিন্তু সবারই আছে। সো আমরা যাদেরকে এটা কেটে ফেলানো হয় বা যাদের এটা কেটে ফেলা হয় তাদেরকে কি বলা হয় বা তাদের ওই রোগের নাম বলা হয় কি? অ্যাপেন্ডিক্স হইছে। নো, অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা অর্গানের নাম, ওই রোগটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আমরা যখন রোগ নিয়ে পড়াশোনা করব খুব ভালো করে মাথায় রাখবা, তখন হচ্ছে কিভাবে একটা অর্গান নষ্ট হয়ে গেলে সে অর্গানের উপর বেস করে রোগের নাম দেওয়া হয় সেটাও শিখবো। তাহলে আমরা দেখলাম এটা অ্যাপেন্ডিক্স, যদি এই অর্গানটা নষ্ট হয়ে যায় তখন সেটা হয় অ্যাপেন্ডিসাইটিস। এই যে এইটুকু দেখছো, আমি একটু এটা কালো কালো করেও দিই, এইটুকুর নাম হচ্ছে কি? এইটুকুর নাম হচ্ছে সিকাম। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত শেষ, বৃহদান্ত্রের শুরুর প্রথম দিকে থাকে, সিকাম। ঠিক আছে? তাইলে আমাদের পৌষ্টিকতন্ত্রের যতগুলো বড় বড় অংশ আছে ততটুকু আমাদের দেখা হলো, যে 8 থেকে 10 মিটার এতখানি লম্বা, এগুলোকে কিন্তু এই যে কি পুরো পৌষ্টিক নালী বলে। আচ্ছা, এখন আমরা একটু জুম করে করে দেখার চেষ্টা করব, যদিও আমি আঁকিয়ে দেখাবো সেটাকে জুম বলতেছি, যে এই অর্গানগুলো আসলে কিভাবে থাকে। মুখ ছিদ্র আঁকানোর দরকার নাই, মুখ গহ্বর, গলনালী, গলবিল, অন্ননালী এগুলো দরকার না, আমরা পাকস্থলী দেখবো কি, তারপরে হচ্ছে কি ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, যকৃত, পিত্তথলি, এগুলো সম্পর্কে আমরা আরেকটু ইন ডিটেইলস জানার চেষ্টা করব। সো এখানে খেয়াল করো, দেখো আমি নাম মুছে দিলাম, তোমরা এটা খুব ভালোভাবে আঁকায় আঁকায় কিন্তু শিখবা। আচ্ছা, আমি এবার হচ্ছে পাকস্থলী নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? দেখো, পাকস্থলী নিয়ে কথা বলতে গেলে এখানে আমি আরেকটা পাকস্থলী আঁকি। ধরো এই যে এখান থেকে আসলো একটা নালী, আসলো নালী, আসার পরে কি এই যে এরকম হয়ে গেল, এই যে এরকম হয়ে গেল, ঠিক আছে? তোমরা এইভাবে আঁকবা। দেখো, পাকস্থলীর উপরের দিকের যে অংশ থাকে সেই অংশটাকে বলা হয় কার্ডিয়া। কি বলা হয়? কার্ডিয়া। কার্ডিয়া যত জায়গায় দেখবা, আমি এইটুকু লিখি, কার্ডিয়া। এই কার্ডিয়া মানে দেখো এইখানে কিন্তু আমাদের হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে? এখানে কি থাকে? এখানে হচ্ছে হৃৎপিণ্ড থাকে। আচ্ছা, এই হৃৎপিণ্ড থাকার কারণে ভালো করে মাথায় রাখবা, উপরের দিকের এই অংশটাকে বলা হয় কার্ডিয়া, পাকস্থলীর এখানে কার্ডিয়া। আর নিচের দিকে, এই যে নিচের দিকে এটা কি? এই যে এখানে যে অংশটুকু থাকে এইটুকু মাথায় রাখবা। এখানে কি ডিওডিনাম ছিল না? আমি এখনো ক্ষুদ্রান্ত বলিনি। আচ্ছা, যাই হোক, এখানে কি ক্ষুদ্রান্ত ছিল। ক্ষুদ্রান্তের আমি একবারেই বলে দিই, ক্ষুদ্রান্তের তিনটা অংশ আছে, পাকস্থলীর সাথে আমরা পড়ে ফেলি, ঠিক আছে? তাইলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এটা ছিল ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিওডেনাম, তারপরে জেজুনাম, তারপরে কি ইলিয়াম। মাথায় রাখবা, এটার নাম কি? ডিওডেনাম, ডিওডেনাম। তারপরে এর নাম কি? জেজুনাম, জেজুনাম। তারপরে এটার নাম কি? ইলিয়াম। ওই লিখে ফেলছি কেন? দেখো, ইলিয়াম। এই তিনটা অংশ কিন্তু থাকে, এটা কিন্তু ম, ঠিক আছে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে দেখো, যেটা ডিওডেনামের কাছে আসছে যে অংশটুকু, সেটার নাম হচ্ছে পাইরোলিক বা পাইরোলাস, ঠিক আছে? তাহলে উপরের অংশটুকুর নাম হচ্ছে কার্ডিয়া আর নিচেরটা কি? পাইরোলাস। এখানে মাথায় রাখবা, পাইরোলাস। আচ্ছা, ভালো কথা। এরপরে এখন দেখো, এটা কিন্তু দেহ, এটা কিন্তু দেহ, ভালো কথা।
এরপরে দেখো কার্ডিয়ার পরে তাহলে আমরা দেখলাম কার্ডিয়া, নিচে দেখলাম পাইরোলাস, উপরে হৃৎপিণ্ড থাকে। আবারও বলছি, মেমোরাইজ করে করে বলবো, উপরে হৃৎপিণ্ড থাকে, উপরে হৃৎপিণ্ড থাকে, এজন্য আমরা বলছি কি কার্ডিয়া, নিচে ডিওডিনামের সাথে যেটা থাকে সেটা হচ্ছে পাইরোলা। আচ্ছা, এরপরে এই যে এই উপরের এই অংশ, আচ্ছা এই যে যে বড়টুকু বাঁক দেখতেছো না, এই যে এখানে এটা দুইটা বাঁক থাকে আর কি, এটার নাম হচ্ছে বড় বাঁক, বড় বাঁক। আবার এইখানে দেখো একটু ছোট করে যে বাঁকটা হয়েছে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ছোট বাঁক, এটার নাম হচ্ছে ছোট বাঁক। দুইটা বাঁক থাকে, বেঁকে যায়। আরেকটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে কি ফান্ডাস, এখানে থাকে, ঠিক আছে। এই যে এই অংশের নাম হচ্ছে কি, এখানে তো ধরবে না, ঠিক আছে। এই অংশের নাম হচ্ছে, আচ্ছা সোজা করে রাখবি, এই যে এই অংশের নাম হচ্ছে কি ফান্ডাস, ফান্ডাস। তাহলে পাকস্থলীর কয়টা অংশ দেখলাম? চারটা অংশ দেখলাম। উপরের দিকে হৃৎপিণ্ড বরাবর যেটা থাকে, আমি হৃৎপিণ্ড মুছে দিলাম, উপরে হৃৎপিণ্ড থাকে, এটা হচ্ছে কার্ডিয়া, নিচের দিকে পাইরোলাস, তারপরে কি থাকে এখানে ফান্ডাস থাকে, তারপরে এখানে বড় বাঁক থাকে আর ছোট বাঁক থাকে, তো দুইটা মিলে একটা বাঁক হয়। তাহলে এটা হচ্ছে পাকস্থলী গেল। তাহলে পাকস্থলী যাওয়ার পরে ক্ষুদ্রান্ত শুরু হলো। ক্ষুদ্রান্তের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ডিওডেনাম, একটার নাম জেজুনাম, আর একটার নাম হচ্ছে কি ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটা অংশ দেখলাম। তাহলে পাকস্থলী শেষ হবে, তারপরে ক্ষুদ্রান্ত শুরু হবে। এবার একটা জিনিস বলি ভাইয়া, উপর থেকে এটা কিন্তু সে অন্ননালী ছিল, কি ছিল? অন্ননালী। এখন খাবার যে অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করবে, এই যে প্রবেশ করার সময় কিন্তু একবারে প্রবেশ করে না, এখানে একটা গেট থাকে, ঠিক আছে। এখানে একটা স্ফিংক্টার থাকে, মাথায় রাখবা, কি থাকে? একটা স্ফিংক্টার থাকে। সেই স্ফিংক্টার মানে মনে করো দরজা বা গেট। এই যে এখানে একটা স্ফিংক্টার থাকে, এরকম 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 দিয়ে একটা স্ফিংক্টার থাকে, সহজে চাপ দিলে ঢুকে যায় কিন্তু উল্টা দিকে বের হতে পারে না। এইখানে যে স্ফিংক্টার থাকে সেটার নাম হচ্ছে কি কার্ডিয়াক স্ফিংক্টার, ঠিক আছে। কার্ডিয়াক কি স্ফিংক্টার, স্ফিংক্টার। ঠিক নিচের দিকে পাইরোলাসের এখানে যেটা থাকে, এখানে কিন্তু একটা গেট থাকে। এই গেট দিয়ে কি হয়? এই গেট হচ্ছে পাকস্থলী থেকে খাদ্য ডিওডেনামে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে যে গেট থাকে সেটা হচ্ছে কি পাইরোলিক স্ফিংক্টার, ঠিক আছে। পাইরোলিক স্ফিংক্টার মানে দরজা বা গেট। তাহলে কার্ডিয়াক স্ফিংক্টার দিয়ে ঢোকে খাবার এবং পাইরোলিক স্ফিংক্টার দিয়ে ডিওডেনামে প্রবেশ করে, মানে বের হয়ে যায় পাকস্থলী থেকে। এই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত সম্পর্কে আমাদের কথাবার্তা কিন্তু শেষ। এবার আমরা কি এই বৃহদান্ত্র সম্পর্কে একটু দেখবো, ঠিক আছে। তোমরা এটা ভালো করে একদম মেমোরাইজ করে করে দেখবা যে কোথায় কার্ডিয়া থাকে, কোথায় কার্ডিয়াক স্ফিংক্টার থাকে, কোন দিকে বা কোন জায়গায় পাইরোলাস থাকে, পাইরোলিক স্ফিংক্টার থাকে, কোন জায়গায় ফান্ডাস থাকে, তারপরে বড় বাঁক কোনটা, ছোট বাঁক কোনটা, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। আর ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম এটা মাথায় রাখবা। আমাদের ক্ষুদ্রান্ত পড়া শেষ, পাকস্থলী পড়া শেষ। এবার আমরা একটু দেখবো কি, এবার আমরা দেখবো হচ্ছে বৃহদান্ত্র কেমন হয়। দেখো বৃহদান্ত্র আমরা যদি চিন্তা করি, এই যে লাল কালারে দেখতেছো, বৃহদান্ত্রের আগে যেটা থাকে সেটা অ্যাপেন্ডিক্স, তারপরে দেখো এই যে সিকাম থাকে। সিকাম লম্বার তুলনায় প্রশস্ততা একটু বেশি সিকামের, এটা মাথায় রাখবা। আচ্ছা, বৃহদান্ত্র আমরা এইভাবে আঁকছি যে এই যে এই এরকম ভাবে আঁকছি। আচ্ছা, এখানে তো থাকে সিকাম, আবার এখান থেকে বের হয়ে কি অ্যাপেন্ডিক্স বের হয়ে যায়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, বৃহদান্ত্রের আরেক নাম হচ্ছে কি কোলন। বৃহদান্ত্রের চারটা অংশ থাকে, সেই চারটা অংশকে কি বলা হয়? কোলন বলা হয়। আচ্ছা, এরপরে এইদিকে গেল, এরপরে এইদিকে গেল, তারপরে আবার নিচের দিকে আসলো, মনে আছে নিশ্চয়ই, নিচের দিকে আসলো, তারপরে একটু বাঁকা হয়ে গেল, এই যে এখান থেকে একটু বাঁকা হয়ে গেল। চারটা কোলন সম্পর্কে আমরা পড়বো। তারপরে এখানে কি হয়ে গেল? এরপরে এখানে এই যে মলাশয়, হ্যাঁ, তারপরে কি, তারপরে পাইল। আচ্ছা দেখো, এই চারটা কোলনের মধ্যে তাহলে বৃহদান্ত্রের চারটা কোলন আছে, এই যে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। উপরের দিকে যেটা উঠতেছে এটার নাম অ্যাসেন্ডিং, মাথায় রাখবা। উপরের দিকে উঠতেছে সেটার নাম কি? অ্যাসেন্ডিং, মানে নিচ থেকে উপরের দিকে ওঠা। এই যে প্রথমে অ্যাসেন্ডিং,
অ্যাসেন্ডিং কি কোলন, কয়টা কোলন থাকে? 4টা কোলন থাকে, আবারও বলছি। এরপরে আড়াআড়ি বরাবর যেটা গেছে সেটার নাম হচ্ছে কি ট্রান্সভার্স। নাম কি? ট্রান্সভার্স মানে প্রস্থ, ট্রান্সভার্স কোলন, প্রস্থ বরাবর যেটা গেছে। তারপরে এই যে নিচ বরাবর আসছে, তাহলে অ্যাসেন্ডিং যদি উপরের দিকে হয়, ঊর্ধ্বগামী হয়, তাহলে এটা কি? নিম্নগামী। এটাকে বলা হয় কি? ডিসেন্ডিং, ডিসেন্ডিং মাথায় রাখবা কোলন, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং আর এই যে বাঁকা বরাবর একটু অ্যাঙ্গেলে আছে দেখো, এটাকে বলা হয় সিগময়েড কোলন। এই 4টা কোলন থাকে, ঠিক আছে? সিগময়েড কোলন, এই 4টা কোলন থাকে, এটা মাথায় রাখবা। তাহলে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড, তারপরে এখানে মলাশয় থাকে, তারপরে বাঁকা থাকে। এইগুলো মূলত ছিল কি? বৃহদান্ত্রের আসলে কি অংশ, 4টা কোলন। আর এটা তো আমরা জানি, এটার নাম হচ্ছে সিকাম, আর এটার নাম হচ্ছে কি? অ্যাপেন্ডিক্স। আমি বারবার বলতেছি, এটা মাথায় রাখবে, অ্যাপেন্ডিক্স। এটা কোনো রোগ না, এটা একটা অর্গান। এটা নষ্ট হয়ে গেলে অ্যাপেন্ডিক্স হয়, তাহলে আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয়। আমাদের ধারণা হয়ে গেল ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং পাকস্থলী সম্পর্কে। এবার আমরা এই যে এইটুক নিয়ে দেখব, সেটা হচ্ছে কি? যকৃত, পিত্তথলি আর অগ্নাশয় নিয়ে আসলে কি কাহিনী ঘটে পৌষ্টিক নালীর মধ্যে। দেখো, যকৃত বা মেটে, এখান থেকে আমি এইখানেই দেখাই, সেটা হচ্ছে কি? যকৃতের এই যে 2টা অংশ, এই পাশে চলে গেছে একটা, এই পাশে চলে গেছে একটা। এই পাশে বাম, এই পাশে ডান, কারণ আমাদের ফিগারে যেটা বাম, ডান দিকে সেটা বাম, আর যেটা বাম দিকে সেটা হচ্ছে ডান। কারণ কি? আমরা যদি এইভাবে দাঁড়াই তাহলে বুঝতে পারবো, দেখো এটা হচ্ছে বাম, তার মানে এই পাশে এটা বাম, আর এটা হচ্ছে ডান, তার মানে এটা হচ্ছে ডান। বাট এইভাবে যখন আমরা পড়বো তখন কি? আয়নার মতো কাজ করবে। দেখো, তাহলে যকৃতের এই পাশে যেটা আসছে সেটা কি নালী? ডান যকৃত নালী, ঠিক আছে? এটা ডান যকৃত নালী, এটা হচ্ছে ডান যকৃত নালী। আর এই পাশে এটা আসছে সেটা কি? এটা হচ্ছে বাম যকৃত নালী, ঠিক আছে? বাম যকৃত নালী। ডান আর বাম মিলে এটা কি হয়েছে? অভিন্ন যকৃত নালী। একসাথে হয়েছে না? এটার মাথায় রাখবা, অভিন্ন যকৃত নালী, ঠিক আছে? দেখো, তাহলে ডান যকৃত নালী, বাম যকৃত নালী একত্রিত হয়ে অভিন্ন যকৃত নালী হয়েছে। আবার এটা ছিল কি? এটা ছিল পিত্তথলি, এটা ছিল হচ্ছে পিত্তথলি। তো পিত্তথলি থেকে যে নালীটা আসছে সেটার নাম কি? এটার নাম হবে কি? এটার নাম হবে অবশ্যই পিত্তনালী, পিত্তনালী। দেখো, এই পিত্তনালী আবার অভিন্ন যকৃত নালীর সাথে এই যে এখানে মিলিত হয়ে তখন একটা অভিন্ন পিত্তনালী গঠন করছে, দেখছো? এটা মাথায় রাখবা। এই যে অভিন্ন যকৃত নালী, পিত্তনালী মিলিত হয়ে অভিন্ন একটা হচ্ছে কি? যকৃত আর পিত্তনালী তৈরি করছে। আচ্ছা, এটা আমরা না দেখি। এই অভিন্ন যকৃত আর পিত্তনালী পরবর্তীতে কি হয়েছে দেখো, এইখান থেকে একটা নালীর সাথে যুক্ত হয়েছে। দেখো, এইখান থেকে একটা নালীর সাথে যুক্ত হয়েছে। এটা কি নালী? এটা যদি অগ্নাশয়, এই যে এটা কিন্তু অগ্নাশয় নালী। এই যে মাঝখান থেকে যে ক্যানাল দেখতেছো, ক্যানাল বা নালী বা ডাক্ট, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে অগ্নাশয় নালী, অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালী কি করছে? এই অভিন্ন পিত্তনালী বা যকৃত নালী এই যে একসাথে হয়ে তখন কি হয়েছে? দেখো, এটা অগ্নাশয় নালী। এখানে আমি আর লিখতেছি না, ওই পাশে লিখছি, এটা হচ্ছে অগ্নাশয় নালী। এই যে এটা অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালী এই যে এই অভিন্ন নালীর সাথে যুক্ত হয়ে কি করছে? দেখো, এই ডিওডেনামে প্রবেশ করছে, দেখছো? এই যে এখান দিয়ে কোথায় প্রবেশ করছে? ডিওডেনামে প্রবেশ করছে। যেখান দিয়ে দেখো অগ্নাশয় নালী এবং অভিন্ন এই যে যকৃত আর পিত্তনালী একত্রিত হয়ে ডিওডেনামে প্রবেশ করে, ওইটাকে বলা হচ্ছে কি? ওইটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। কি বলা হচ্ছে? অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা, এটা মাথায় রাখবা, ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মধ্যে কি থাকে? এই যে অভিন্ন পিত্তনালী আর যকৃত নালী, তারপরে হচ্ছে অগ্নাশয় নালী, এই তিনটা একত্রিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠন করে। সেই অ্যাম্পুলা অফ ভ্যাটার কি? ডিওডেনামে প্রবেশ করে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যকৃত, পিত্ত, তারপর অগ্নাশয়, এইসব কিছু কিন্তু আমরা দেখলাম। এরপরে আরেকটা তথ্য আমরা একটু লিখে নেব, সেটা হচ্ছে কি? এই যে পিত্ত আমরা থলি বলছি,
এই থলির মধ্যে কোনো কিছু কিন্তু জমা থাকে, ঠিক আছে? তো পিত্তথলির মধ্যে কি জমা থাকবে? পিত্তথলির মধ্যে জমা থাকে হচ্ছে, পিত্তথলি জমা করে কি? পিত্ত। পিত্তথলি জমা করে, ঠিক আছে? কি জমা করে? পিত্ত জমা করে। বাট পিত্ত কিন্তু উৎপাদন করতে পারে না, পিত্ত উৎপাদন করে যকৃৎ, ঠিক আছে? আমরা যদি এইভাবে লিখি তাহলে ভালো হয় মনে হয়, যে পিত্ত উৎপাদন করে, পিত্ত উৎপাদন করে, উৎপাদন করে হচ্ছে কি? যকৃৎ। এই যকৃৎ থেকে কিন্তু পিত্ত উৎপাদিত হয়, সেই পিত্তটা কিন্তু এখানে এসে জমা হয়। আর পিত্ত, এটা এমসিকিউ তে অনেক জায়গায় আসে, পিত্ত জমা করে হচ্ছে কি? পিত্তথলি, ঠিক আছে? পিত্তথলি কিন্তু উৎপন্ন করতে পারে না, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের কিন্তু পরিপাক নালী, পৌষ্টিক নালী এই সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে। দেখো, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কি? যে মানুষের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে আলোচনা করা। তো পৌষ্টিক তন্ত্রের মধ্যে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে আমরা দেখলাম। পৌষ্টিক গ্রন্থি প্রথমে আমরা দেখছি 5টা, তারপর পৌষ্টিক নালী, এই যে মুখছিদ্র থেকে শুরু করে পায় পর্যন্ত সবকিছু আমি যতটুকু সম্ভব আঁকার চেষ্টা করলাম। তোমরা এইভাবে এঁকে এঁকে পড়বা, একটা সুন্দর করে ডোনাল্ড ট্রাম্পের মাথা আঁকবা, আঁকার পরে বাদ বাকিটুকু সবকিছু বিশ্লেষণ করবা, ঠিক আছে?